কথিত আছে এই তীর্থক্ষেত্রে মাতা কা বুলাওয়া বা মায়ের ডাক না আসলে নাকি সেখানে পৌঁছানো যায় না। আজ আমরা এসে পৌঁছেছি ভারতবর্ষের উত্তরে অবস্থিত সেই বিখ্যাত তীর্থক্ষেত্র বৈষ্ণোদেবীতে, যেখানে সব ভক্তবৃন্দ একসাথে বলছে जय माता दी जय माता दी बोले सच्चा दरबार की जय रानी मैया की जय रानी मैया की जय। আজকের ভিডিওতে থাকছে প্রায় ৫,৩০০ ফিট উচ্চতায় অবস্থিত বৈষ্ণোদেবী যাত্রার একটা কমপ্লিট রোড ম্যাপ, যেখানে এক্সপ্লেন করা হয়েছে যাত্রা রেজিস্ট্রেশন, আরএফআইডি কার্ড, ব্যাটারি কার, হেলিকপ্টার, রোপওয়ের বুকিং সংক্রান্ত যাবতীয় ডিটেলস। আর তার সাথেই থাকছে কি কি ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় ২৭ কিলোমিটার পথ অতিক্রম করে ভবন অবধি পৌঁছানোটা কিছুটা সহজ হবে। ভিডিওটিতে যাত্রাটি দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আদেও কি রিয়েল টাইম সিচুয়েশনটা ঠিক সেরকমই? যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই ব্যাক টু ব্যাক চ্যালেঞ্জেস কাটিয়ে যখন মন্দিরের সামনে এসে পৌঁছালাম, তখন প্রায় রাত ৯:৩০। দেখলাম বিশাল লম্বা লাইন। একজন সিকিউরিটি পার্সোনালকে জিজ্ঞেস করতে বললেন, যা ভিড় আছে মোটামুটি দর্শন করতে ৪ থেকে ৫ ঘন্টা লেগে যাবে। শুনে তো চোখে জল এসে গেল। এত দূর এসেও কি মায়ের দর্শন হবে না? আমাদের দর্শন করে অ্যাট এনি কস্ট কাটরা নামতে হবে সকাল ৭টার মধ্যে। এই মুহূর্তে আমাদের সামনে দুটো চয়েস, হয় দর্শনের লাইনে দাঁড়াবো, আর না হয় এখান থেকেই ফিরে যাব। আগের পর্বে আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি দিল্লি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে কাটরা আসার ভিডিও। যদি আগের পর্বটি মিস করে থাকেন তবে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আমরা যে হোটেলটি বুক করেছিলাম সেটি কাটরা মেইন মার্কেটে, তাই অটো নিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম হোটেল সাই ধন প্লাজাতে। প্রথমেই ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ক্লিন ওয়াশরুম, কমোড, গিজার সহ সব ফ্যাসিলিটি অ্যাভেলেবল। একটা কাবার্ডও প্রোভাইড করা হয়েছে এখানে। খুব ক্লাসিক কিছু নয়, একটা মডারেট স্টে, ডাবল বেড ১৬০০ থেকে ১৭০০ টাকার মতো। এক্সট্রা লোকের ক্ষেত্রে এক্সট্রা কস্ট বের করতে হবে। রুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। বিভিন্ন মোড অফ ট্রান্সপোর্ট রয়েছে কাটরা অবধি এসে পৌঁছানোর জন্য। অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট, কাটরা অবধি আসার জন্য আপনারা যে কোনো মোড অফ ট্রান্সপোর্ট চুজ করতে পারেন। এর মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট এবং কস্টলিয়ার মোড হলো বাই এয়ার। কাটরার নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো জম্মু এয়ারপোর্ট বা সাতওয়ারি এয়ারপোর্ট। এখান থেকে কাটরা যাওয়ার জন্য ক্যাব সার্ভিসেসও অ্যাভেলেবল। সময় লাগে প্রায় ১.৫ ঘন্টার মতন। খরচ মোটামুটি ২১০০ থেকে ২৩০০ টাকার মতন। এছাড়াও বাস সার্ভিসও অ্যাভেলেবল রয়েছে। বাজেট ফ্রেন্ডলি এবং কনভিনিয়েন্ট মোডের জন্য সবথেকে ভালো অপশন হলো ট্রেন। মেজর ইন্ডিয়ান সিটিগুলি থেকে খুব সহজেই কাটরা রেলওয়ে স্টেশনে পৌঁছানো যাবে। একান্তই কাটরা অবধি যদি ট্রেনের বুকিং না পান, সেক্ষেত্রে জম্মু তাওয়াই রেল স্টেশনে এসে সেখান থেকেও কাটরা আসা যায়। এছাড়াও দিল্লি থেকে আমাদের মতো দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেসেও আসতে পারেন। প্রায় সমস্ত নর্থ ইন্ডিয়ার সাথে কাটরা ভেরি ওয়েল কানেক্টেড বাই রোড। একদিকে যেমন রয়েছে স্টেট রান রোড ট্রান্সপোর্ট বা জেকেআরটিসি, তেমনই রয়েছে এসি স্লিপার ভলভো বাসেস, যা প্রায় রোজই দিল্লি, চণ্ডীগড়, অমৃতসর, পাঠানকোট, ধর্মশালা থেকে ছাড়ে। এছাড়া যদি ড্রাইভ করে আসেন দিল্লি বা পাঞ্জাব থেকে, সেক্ষেত্রে জম্মু অবধি আসতে হবে NH-44 ধরে, তারপর NH-144 ধরে
সোজা চলে আসলেই পৌঁছে যাবেন কাটরা। পরের দিন সকালে উঠে আমরা রেডি হয়ে নিলাম যাত্রার জন্য। কাটরা মেন মার্কেট পেরিয়ে আমরা এসে পৌঁছালাম কাটরা ফাউন্টেন চক, যেখান থেকে ত্রিকোটা পর্বতের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এসে পৌঁছালাম কাটরা বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত যাত্রী রেজিস্ট্রেশন সেন্টারে, যেখান থেকে আমাদের আরএফআইডি কার্ড সংগ্রহ করতে হবে যাত্রা শুরু করার জন্য। আরএফআইডি কার্ড কিন্তু ম্যান্ডেটরি, যেটা সংগ্রহ করার জন্য আপনাকে দেখাতে হবে বৈধ পরিচয়পত্র এবং যাত্রা পার্চি বা যাত্রা রেজিস্ট্রেশনের কপি। অনলাইনে খুব সহজেই যাত্রা পার্চি বানানো সম্ভব। এই জন্য আপনাকে লগ ইন করতে হবে শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে। লগ ইন করে অনলাইন সার্ভিসে ক্লিক করে নেসেসারি ডিটেলস দিয়ে যাত্রা পার্চি বানিয়ে সেটা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে হবে। মাথায় রাখবেন, আরএফআইডি কার্ড কিন্তু একমাত্র যাত্রা রেজিস্ট্রেশন সেন্টারেই বানানো হয় এবং তার জন্য আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। যাত্রা পার্চি আর আরএফআইডি কার্ড একদম ফ্রি অফ কস্টে বানানো হয়। আরএফআইডি কার্ড সংগ্রহ করার পর আমরা অটো নিয়ে চললাম বানগঙ্গা চেকপোস্টের উদ্দেশ্যে। आधार कार्ड हो गया ना आपका? हाँ, तो गले में है तो यही तो यात्रा कार्ड है। অটোওয়ালা ভাইয়া আমাদের জানালেন যে উপরে কোনো পূজা সামগ্রী পাওয়া যায় না, তাই নিচের থেকে কিনে নিন। কিন্তু এটা একদমই একটা ভুল তথ্য। উপরে শ্রাইন বোর্ডের কাউন্টার থেকে 50 বা 100 টাকার প্রসাদ কিনতে পাওয়া যায়, তাই নিচের থেকে এইসব বয়ে না নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অটো থেকে নেমে দেখলাম বিশাল লম্বা লাইন পড়েছে, তাই আর সময় নষ্ট না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভক্তি, আস্থা এবং পবিত্রতার স্পর্শ যেন এখানকার পরিবেশের সঙ্গে মিশে রয়েছে। এখান থেকে অল্প কিছু দূরেই রয়েছে বানগঙ্গা ঘাট, যেখানে অনেক যাত্রীরা পুণ্য স্নান করেন। বানগঙ্গা চেকপোস্টের কাছে পৌঁছতে মহিলা ও পুরুষদের লাইন আলাদা করা হলো সিকিউরিটি চেকের জন্য। আমরা চরণ পাদুকা অর্ধকুমারী হয়ে হিমকোটি মার্গ ধরে ভবনে পৌঁছেছিলাম। আপনারা চাইলে হেলিকপ্টারেও যাত্রাটি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে সঞ্জিত ছাতে নেমে আরও 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে। হেলিকপ্টার আপনারা শ্রাইন বোর্ডের ওয়েবসাইট থেকে খুব সহজেই বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হেলিকপ্টার অপশনে ক্লিক করে সেক্টর, ক্যাটাগরি, কতজন যাত্রী, রুট, ডেট অফ জার্নি, হেলিকপ্টার কোম্পানি চুজ করে
মোবাইল নম্বর ও ইমেল আইডি সহ সমস্ত ডিটেলস দিতে হবে। ওয়ান ওয়ে খরচ প্রায় 2320 টাকা থেকে 2350 টাকা পার পারসন, আর রাউন্ড ট্রিপে খরচ পড়ে 4640 থেকে 4700 টাকা পার পারসন। আশেপাশের বহমান জীবনযাত্রার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর এবার যা ঘটলো সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। মায়ের জন্য পালকি খুঁজলেও তা সেই সময় অ্যাভেলেবেল ছিল না। তাই কোনো উপায় না পেয়ে ডিসাইড করলাম তিনজনেই ঘোড়ায় যাব। কিন্তু ঘোড়ায় চেপে যাওয়ার বিষয়টা আমাদের জন্য যতটা সহজ, মায়ের ক্ষেত্রে বিষয়টা একেবারেই তার উল্টো। মা যেতেই পারল না। সুতরাং আমার এটাই অ্যাডভাইস থাকবে যে বয়স্ক মানুষদের নিয়ে গেলে আগে চেক করে নেবেন তারা কিরকম ভাবে যেতে কমফোর্টেবল, তারপর সেই অনুযায়ী আপনি মোড অফ ট্রান্সপোর্ট চুজ করবেন। এইসব দেখে আমি আর মা ঠিক করলাম আমরা হেঁটেই যাব, যা হবে দেখা যাবে। কিন্তু ঘোড়াওয়ালার পেমেন্ট আগেই করা হয়ে গেছে, তাই সৌভিককে অগত্যা ঘোড়ায় চেপে যেতেই হলো। এবার আসি দ্বিতীয় ভুলের কথায়। জম্মু কাশ্মীরে প্রিপেড সিম কাজ করে না, সুতরাং আপনাকে মোবাইল কানেকশন হয় পোস্টপেডে কনভার্ট করাতে হবে আসার আগেই, না হয় যাত্রা সিম নিতে হবে। এই প্রসঙ্গে বলি, এখানে অনেক যাত্রা সিমের সেন্টার আছে। নেসেসারি ডকুমেন্টস এবং যাত্রা পার্চি দিয়ে সহজেই করে নেওয়া যায়। ওখানে সিম অ্যাক্টিভেট করে দেখে নেবেন ঠিকমতো কাজ করছে কিনা। আমাদের মাত্র একটা ফোন পোস্টপেড এবং ওয়ার্কিং ছিল, ফলে কমিউনিকেশন নিয়ে একটা বেশ বড় ঝামেলা শুরু হলো। পথের দুধারে প্রচুর দোকান রয়েছে, আর তার সাথেই রয়েছে বসার জায়গা, টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটারের সুব্যবস্থা। আমি আর মা ততক্ষণে বেশ কিছুটা হেঁটে এগিয়েছি। আপনাদের বৈষ্ণোদেবী দর্শনের অভিজ্ঞতা ঠিক কিরকম, বা কারা প্ল্যান করছেন মাতার দর্শনের, লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। আমরা আপনাদের মতামত শুনতে ভীষণ আগ্রহী। 2022-এর স্ট্যাম্পেডের পর থেকেই আরএফআইডি চালু করা হয়, যা দিয়ে ভক্তদের রিয়েল টাইম মুভমেন্ট এবং ডেন্সিটি ট্র্যাক করা হয় এবং ওভারক্রাউডিং সিচুয়েশনকেও ম্যানেজ করা হয়। মনোরম আবহাওয়ার কারণে বৈষ্ণোদেবী যাত্রার আদর্শ সময় হল মার্চ থেকে এপ্রিল এবং অক্টোবর থেকে নভেম্বর মাস। ত্রিকোটা পর্বত কিন্তু মূলত লাইমস্টোন দিয়ে তৈরি, যা সিরবান লাইমস্টোন বা জম্মু লাইমস্টোন নামেও পরিচিত। সেই কারণে এটি কিন্তু প্রচণ্ডভাবে ধসপ্রবণ বা ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। এর সাথে সাথেই ত্রিকোটা পর্বত উত্তর পশ্চিম হিমালয়ের মেন বাউন্ডারি থ্রাস্টের অংশের অন্তর্ভুক্ত, যার ফলে এই অঞ্চলটিকে জোন 5 বা হাইয়েস্ট জোন অফ সেসমিক ক্লাসিফিকেশনের মধ্যে ধরা হয়, অর্থাৎ প্রচণ্ডভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে তার জন্য রয়েছে মাসাজ চেয়ার্স, যেগুলি আমরা প্রায়ই বিভিন্ন শপিং মলে দেখে থাকি। सारा दिन खुला रहता है? डे नाइट। और कितना चार्जेस कितना है? 10 मिनट के 50 रुपये, 20 मिनट के 100। ठीक। আরও বেশ খানিকটা পথ এগোনোর পর আমরা সিঁড়ির পথ ধরলাম সময় বাঁচাতে। কিন্তু যাদের ক্ষেত্রে হাঁপানি, শ্বাসকষ্ট, বার্ধক্যজনিত সমস্যা রয়েছে তাদেরকে একদম রেকমেন্ড করছি না। ইয়াং যারা তারা উঠতেই পারেন, তবে আস্তে ধীরে রেস্ট নিয়ে নিজেকে অ্যাক্লেমাটাইজ করে ওঠাই ভালো, কারণ এটাও কিন্তু একটা ছোটোখাটো ট্রেক হিসেবেই গণ্য হবে।
আমরা এসে পৌঁছালাম আর্ট কুমারীতে। এখান থেকেই ব্যাটারি অপারেটেড গাড়ি পাওয়া যায় ভাওয়ান যাওয়ার জন্য। তবে তা আগের থেকে অনলাইনে বুক করে রাখাই রেকমেন্ড করব, কারণ অফলাইনের ভিড় তো দেখতেই পাচ্ছেন। অনলাইনে ব্যাটারি কার বুক করার জন্য আবারও শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে ব্যাটারি কার অপশন চুজ করে তারপর রুট, ডেট অফ জার্নি, নাম্বার অফ পিলগ্রিমস, পার্সোনাল ডিটেলস ফিল আপ করে বুকিং করতে হবে। আর্ধকুমারী থেকে ভবন 450 টাকা পার পার্সন, ভবন থেকে আর্ধকুমারী 300 টাকা পার পার্সন। অ্যাডভান্স বুকিং করলে 60 দিন আগের থেকে। রোপওয়ের ক্ষেত্রেও একই রকম বুকিং সিস্টেম ফলো করতে হবে। ভবন থেকে ভৈরবনাথ মন্দির অবধি যাওয়ার খরচা 100 টাকা পার পার্সন। রোপওয়ের টাইমিং প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর্টকুয়ারি থেকে সৌভিকও আমাদের সঙ্গে যোগ দিল। আর্টকুয়ারি থেকে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটা দিক হিমকোটি মার্গ বা নিউ রোড, যেখানে পায়ে হেঁটে মানুষ চলেছেন এবং ব্যাটারি কার। ঘোড়া পালকি এই রাস্তায় চলে না। এখনো ভবন পৌঁছতে প্রায় অর্ধেক পথ বাকি। ক্লান্তিতে শরীর অবসন্ন হয়ে আসছিল, কিন্তু মনটা ভরে গেল ভারতবর্ষের উত্তরে দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখে। চোখ ও মনের শান্তি যেন ধরা দিচ্ছে একই ফ্রেমে। প্রকৃতি, মাতা, ভক্তি আর প্রসন্নতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এ যেন এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য, যা সারা জীবন মনের স্মৃতি বাক্সে রয়ে যাবে। আর তারপরেই ভক্ত হৃদয় আকুল হয়ে উঠল ভবানের প্রথম ঝলক দেখে। ল্যান্ডস্লাইডের থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ ধরনের প্রোটেকশন ব্যারিয়ার বা হাই টেনসাইল স্টিল নেটিং এবং কাভার্ড শেল্টার শেড বানানো হয়েছে সমস্ত যাত্রাপথ জুড়ে। আরও বেশ কিছুটা এগোতেই ক্রমশই স্পষ্ট হয়ে উঠল ভবানীর ছবি। যতই এগোচ্ছি ভেতরটা উত্তেজনায় কাঁপছে। একদিকে যেমন ভীষণ আনন্দ হচ্ছে, অপরদিকে একটা চাপা ভয় ঘিরে ধরেছে। সন্ধ্যার শেষ লগ্ন পেরিয়ে 9টা পার করে গেছে তখন। একটাই চিন্তা মাথায় ঘুরছে, মায়ের দর্শন হবে তো? ভবন তখন আলোয় ঝলমল করছে। একটা অত্যন্ত পবিত্র আধ্যাত্মিক পরিবেশ। খানিকক্ষণ যেন সবকিছু একরকম ভুলেই গেছিলাম। কথিত আছে ত্রিকুটা পর্বতের পাদদেশে হানসালি গ্রামে শ্রীধর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। একদিন দেবী তাকে স্বপ্নাদেশ দিয়ে ভান্ডারার আয়োজন করতে বলেন।
দরিদ্র ব্রাহ্মণ সকল গ্রামবাসীর কাছে গিয়ে ভাণ্ডারের কথা জানালে গ্রামবাসীরা তাকে উপহাস করে ফিরিয়ে দেন। ভাণ্ডারার দিন স্বয়ং মা বৈষ্ণোদেবী নিজে প্রকট হয়ে সমস্ত অতিথিদের জন্য ভোজনের ব্যবস্থা করেন। শ্রীধরকে আবারও দেবী স্বপ্নাদেশ দিয়ে জানান যে ত্রিকুটা পর্বতের গুহায় তিনি অধিষ্ঠান করছেন। শ্রীধর এবং অন্যান্য ভক্ত সকল দেবীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এভাবেই মাতার মাহাত্ম্য বিস্তার হয়। আরেকটি কিংবদন্তি অনুসারে দেবী একদিন ত্রিকুটা পর্বতে ধ্যানরত অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় ভৈরবনাথ নামক এক অত্যন্ত অহংকারী তান্ত্রিক যোদ্ধা সেখানে উপস্থিত হন। মা বৈষ্ণবী শান্ত কিন্তু দৃঢ়ভাবে উঠে দাঁড়ান এবং বলেন, ফিরে যাও ভৈরব, তোমার পথ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ভৈরব অহংকারে বলে উঠল, আমাকে থামানোর শক্তি কারোর নেই। ত্রিকুটা পর্বতের উপত্যকা তখন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। দেবী ও ভৈরবনাথ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত। দেবী তখন মহাশক্তি রূপে দেবী মহাকালী, দেবী মহালক্ষ্মী এবং দেবী মহাসরস্বতী রূপে আত্মপ্রকাশ করেন এবং ভৈরবনাথকে বধ করেন। ভৈরবনাথের আত্মা তখন দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করেন। দেবী করুণাময়ী, তাই তিনি আশীর্বাদ করেন যে দেবীর সাথে সাথে ভৈরবনাথও পূজিত হবেন। তখন ঘড়ির কাঁটা রাত 9:30 পার করে গেছে, আর লাইন দেখে আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। আজকে দর্শন করে ফেরা প্রায় অসম্ভব। লকারে জুতো, পার্স, মোবাইল রেখে ঠিক করলাম লাইনে তো দাঁড়িয়ে পড়ি, যা হবে দেখা যাবে। তারপর সত্যি সত্যি একটা মিরাকল হলো। লাইন দেওয়ার বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই সেই পবিত্র গুহার সম্মুখে উপস্থিত হলাম। অবশেষে মায়ের দর্শন হলো। সে কি এক অসামান্য অনুভূতি, তা আমি বলে বোঝাতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, এই যাত্রার মধ্যে দিয়ে মাতাদি কি শেখালেন জানেন? ধৈর্য, স্থৈর্য এবং সাহসের উপর ভর করে সমস্ত বাধা কাটিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিক পৌঁছবেনই, আর সেটাই হলো মায়ের আসল আশীর্বাদ। ফেরার পথে ট্রাই করেছিলাম জম্মুর স্পেশাল ডিশ রাজমা চাওয়াল। ভারতবর্ষের রাজমা উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে জম্মুর কিন্তু বেশ সুনাম আছে। মনোকামনা ভবনের বাইরের এই জায়গা থেকে ফেরার সময়ের ব্যাটারি গাড়ি পাবেন। রোপওয়ের টিকিট থাকা সত্ত্বেও ভৈরবনাথ এবং অর্ধকুয়ারি এবারে আমাদের দর্শন করা হলো না। সেটা হয়তো পরের বারের জন্য তোলা থাকলো। মাতাদির মঙ্গলময় আশীর্বাদে সকলের মঙ্গল হোক, শুভ হোক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মাতাদি। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর সিরিজের পরবর্তী পর্বে। ফর মোর সার্চ ভিডিওস, স্টে টিউনড উইথ এলিক্সার অফ লাইফ উইথ অরিজিতা।